বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম। তো রাসায়নিক বিক্রিয়ায় গত ক্লাসে আমরা জারণ বিজারণ এর নতুন এবং পুরাতন অর্থাৎ আধুনিক মতবাদ সহ আমাদের আলোচনাটি সমাপ্ত হয়েছে। এই ধারাবাহিকতায় আজ আমাদের আলোচনা শুরুতেই রাসায়নিক বিক্রিয়া সংগঠনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়া কি উপায়ে সংগঠিত হয়, সেই উপায়গুলো কি কি সেগুলো নিয়ে আমাদের আলোচনাটা শুরু। ফার্স্ট অপশনটা হলো তোমার সংস্পর্শ। রাসায়নিক বিক্রিয়া শুরুর ক্ষেত্রে এই সংস্পর্শের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিক্রিয়াটি শুরু হওয়ার ক্ষেত্রে একটি পদার্থ অন্য একটি পদার্থের একেবারেই ঘনিষ্ঠ সংস্পর্শে আসতেই হবে, তা না হলে কিন্তু এরা পরস্পরের সঙ্গে কোনো বিক্রিয়াই করবে না। সুতরাং পরস্পরের সঙ্গে সংস্পর্শে আসার ক্ষেত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসগুলোকে পৃথক করে রাখি ভিন্ন পাত্রে এবং ভিন্ন স্থানে, এবং এদেরকে যদি একত্রিত হওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে কখনোই হাইড্রোজেন অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে কোনো কিছুই তৈরি করবে না। তো সুতরাং রাসায়নিক বিক্রিয়া সংগঠনের অন্যতম প্রধান শর্ত হচ্ছে বিক্রিয়কগুলো পরস্পরের খুবই খুবই ঘনিষ্ঠ সংস্পর্শে আসা। দ্বিতীয় অপশন হলো তোমার দ্রবণ। এই দ্রবণটি আসলে প্রথম অপশনেরই একটি বিকল্প পথ, অথবা সেটি সেই পরিবেশ তৈরি করার একটি সহায়ক উপায়। পরস্পর সংস্পর্শে আসার ক্ষেত্রে কিছু কিছু পদার্থ আছে যারা কঠিন অবস্থায় এরা পরস্পরের ঘনিষ্ঠে আসতে পারে না। এদেরকে একটা বিশেষ পরিবেশ তৈরি করে দিতে হয়। সেই পরিবেশটি হলো তোমার দ্রবীভূত অবস্থা। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট, এই বিক্রিয়াগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরা পরস্পরকে যদি কঠিন অবস্থায় খুব কাছাকাছিও রেখে দেওয়া হয়, তাহলেও তেমন কোনো বিক্রিয়া তারা করে না। অথচ এদেরকে যদি আমাদের কোনো দ্রাবক, বিশেষ করে পানির মধ্যে দ্রবীভূত করে যদি রাখা হয়, তাহলে এরা কিন্তু এই বিনিময় বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড অধঃক্ষিপ্ত করবে। ঠিক তেমনি এখানেও আমাদের দেখা যাচ্ছে কপার সালফেটের সাথে জিঙ্কের এটি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। তো এগুলো আমাদের মূলত এই দ্রবণ এই পরিবেশটি তৈরি করে। এরপরে বিক্রিয়া সহায়ক উপায় আরেকটি হলো তোমার তাপ। তাপ প্রয়োগের ফলে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয়, বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, এবং কোনো কোনো বিক্রিয়া সূচনার ক্ষেত্রে তাপ প্রয়োগটা একটি শর্ত হয়ে দাঁড়ায়। যেমন পটাশিয়াম ক্লোরেট থেকে যদি আমরা বিযোজিত করে অক্সিজেন তৈরি করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এখানে পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিতে হবে। তাপ দিলেই কিন্তু আমরা এই পটাশিয়াম ক্লোরেটের বিযোজনে আমরা অক্সিজেনকে পাবো। তো সুতরাং কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রদান কিন্তু একটি বিশেষ শর্ত হয়ে দাঁড়ায়। এখানে যেরকম বিক্রিয়াটি দেখানো হচ্ছে, আমরাও দেখাই দিচ্ছি। এটি পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়া হয়েছে এবং অক্সিজেন পাওয়া গেছে। আলো। কিছু কিছু বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে আলো একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। সাধারণত অন্ধকারে যদি এই হাইড্রোজেন এবং ক্লোরিনকে রেখে দেওয়া হয়, এরা কেউ বিক্রিয়াতে অংশ নিতে উদ্বুদ্ধ করতে পারে না। কিন্তু যখনই আলো দেওয়া হয়, তখনই এরা বিস্ফোরণ সহ এদেরকে কিন্তু বিক্রিয়া সংগঠিত হতে দেখা যায়। সে কারণে আলো এখানে এই দুটি মৌলকে পরস্পরের সাথে যুক্ত হতে বিশেষ সহায়ক পরিবেশ তৈরি করে। ঠিক তেমনি আমাদের মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর দিকে আমাদের তাকালে এটি আরো পরিষ্কার হবে। প্রখর সূর্যালোকে সাধারণত দেখা যায় মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড এবং HCl তৈরি করে। অন্যদিকে এই ক্লোরিন যদি মৃদু আলোকে বিক্রিয়া করে, তাহলে এটি ধাপে ধাপে এই মিথেন থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এবং সে HCl এ পরিণত হয়। অন্যদিকে মিথেন হয় হলো তোমার
এটা মিথাইল ক্লোরাইড। এই বিক্রিয়াটি ধাপে ধাপে হয় এবং এটি তোমাদের জৈব যৌগ অধ্যায়ে গিয়ে এটি আরো বিস্তারিত পাবা। তারপরে আলোর প্রভাবে আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের জৈবিক বিক্রিয়ার কথা আমরা জানি, সেটি হলো গ্লুকোজ তৈরি করার বিক্রিয়া। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ পানি এবং পানিকে ভেঙে সূর্যালোকের সাহায্যে ক্লোরোফিলকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড সহ তারা যে বিশেষ খাদ্য উপকরণটি তৈরি করে সেটি হলো গ্লুকোজ C6H12O6। এই যে C6H12O6 এটি গ্লুকোজ তৈরি করে, উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন হয়। তাহলে এই বিক্রিয়াটিও কিন্তু আলোর প্রভাবেই ঘটে, কারণ আলো ছাড়া এই বিক্রিয়াটি সংঘটিত হওয়ার কোনো উপায় নেই। এরপরে আছে বিদ্যুৎ প্রবাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড অথবা পানির উপকরণকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিন্তু পৃথকীকরণ করা যায়, যেটি এখানে পানিকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন আর অক্সিজেন অংশে আলাদা করা হয়েছে। এখানে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি না চালানো হলে এটি কখনোই আলাদা করা সম্ভব হতো না। তো সুতরাং আমরা এই যে পরিবেশ বা এই যে সহায়ক যে ঘটনাগুলো রাসায়নিক বিক্রিয়া সংগঠনে কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছে। এরপরে আমরা আরো দুটি উপায়ের বিষয় আমরা দেখব। একটি হলো চাপ ও আঘাত। সাধারণত যে সমস্ত পদার্থগুলো বিস্ফোরক আকারে থাকে তাদের বিস্ফোরণ ঘটার ক্ষেত্রে তাদের পরস্পরকে কাছাকাছি নিয়ে চাপ দিতে হয়, তখন কিন্তু তারা এই বিস্ফোরণ ক্রিয়াটি সংগঠিত করে। যেমন লেডকে যদি সালফারের সাথে এরকম খুব কাছাকাছি রেখে চাপ দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে বিস্ফোরণ ঘটতে পারে। তো এটি মনে করা হয় যে প্রবল তাপে এবং চাপে দীর্ঘদিন থাকা এই কার্বন কিন্তু হীরায় পরিণত হয়। তো আমাদের এই যে পটকাবাজি বা হাত বোমা থেকে শুরু করে আতশবাজি বিভিন্ন কিছু বিস্ফোরণ গুলো কিন্তু এই চাপ এবং আঘাতের দ্বারাই কিন্তু হয়ে থাকে। এরপরে হলো শব্দ কম্পন। কিছু কিছু বিক্রিয়া শব্দের কম্পনের মাধ্যমে সংঘটিত হয়, যেমন এসিটিলিন গ্যাসের কাছে যদি মার্কারি ফিলামেন্টের বিস্ফোরণ করা হয় তাহলে এসিটিলিন গ্যাসটা বিযোজিত হয়ে তোমার এখানে এই কার্বন এবং হাইড্রোজেনে পরিণত হয়। সুতরাং এখানে এই শব্দের মাধ্যমে কিন্তু এই বিক্রিয়াটি সংঘটিত হলো। আমাদের এই অধ্যায়ের স্যার, মোটামুটি এখানে একটা প্রশ্ন ছিল। ওই হ্যাঁ তো হ্যাঁ চাপ ও আঘাতের যে বিক্রিয়াটা, মানে কি হুম হচ্ছে, ধরা যাক যে যেগুলো হচ্ছে গ্রেনেড টাইপের জিনিস, তার মানে হচ্ছে গ্রেনেড তো ছুঁড়ে মারার পরে সেটা বিস্ফোরণ হয়। তো স্যার, গ্রেনেডও কি সেরকম, যে ভেতরের উপাদানগুলো হচ্ছে মানে যখন আমি ছুড়বো তারপর চাপ ও আঘাতের কারণে সেগুলো বিক্রিয়া করে বিস্ফোরিত হবে? এখানে দেখো যে সমস্ত এইরকম পদার্থে তোমার দাহ্য পদার্থ ব্যবহার করা হয় সেখানে সালফার ফসফরাস এই জাতীয় পদার্থগুলোই মূলত বেশি থাকে। তো তারা যখনই চাপে পড়ে তখনই তারা কিন্তু মানে মূলত আগুন ধরে দেয় এবং ওই ক্রিয়াটি সংগঠন সম্পূর্ণ করে। সুতরাং তারা প্রচন্ড চাপে পড়লে এবং আঘাতে পড়লেই কিন্তু এটি ঘটে। তুমি দেখো অনেকের বিয়ের পটকা কিনে নিয়ে আসে, সেই পটকাতে আগুন ধরাতে হয় না, পটকাটা কিন্তু একটা দেয়ালের সাথে বা কারো সাথে জোরে মেরে দিলেই ফেটে যায়। তার মানে ওই পটকাগুলোর সিস্টেমটা এমন করা হচ্ছে যে ওরা আঘাত পেলেই তোমার সেখানে আগুন ধরে যাবে। আর চাপের ব্যাপারটা হয় কি, অনেক সময় এই দাহ্য পদার্থগুলো প্রচন্ড চাপে থেকে কিন্তু আগুন ধরে সেখানে বিস্ফোরণ ঘটে। তবে আমাদের এটি অবশ্যই মনে রাখা উচিত যে সব বিষয়েরই কিন্তু কিছু পজিটিভ এবং নেগেটিভ ব্যবহার আছে। আমরা সবসময় নেগেটিভ ব্যবহারকে নিরুৎসাহিত করব, কখনো এটি মানুষের আনন্দদায়ক ঘটনাটি করতে গিয়ে যেন কারো সর্বনাশের কারণটি না হয়। আর অন্য যে অস্ত্রের কথাগুলো বলা হচ্ছে এটি আসলে রাষ্ট্রীয়ভাবে ব্যবহারযোগ্য বিষয়, গ্রেনেড থেকে শুরু করে আর অন্য উপকরণ এগুলো ব্যবহার করা হয়। তো সেটি রাষ্ট্রীয় প্রোটোকলে রাষ্ট্রীয় বাহিনী তারা তাদের জনগণকে রক্ষার স্বার্থে তারা রাষ্ট্রের নিয়ম মেনে এটি ব্যবহার করতে পারে, বাট এটি সাধারণ জনগণের বানানো বা ব্যবহার করার কোনো সুযোগ নেই এবং সেটি আইনত অবৈধ একটি জিনিস। তো আমাদের এই যে
পটকাবাজি বা ইয়েগুলো যেগুলো করা হয়, এটাও কিন্তু আসলে সামাজিকভাবে এগুলোর বিরুদ্ধে আমাদের নেতিবাচক ধারণা গড়ে তোলা উচিত, কারণ এটাতে সমাজের কোনো উন্নতি হয় না। আর এই ধরনের আম, মানে বিস্ফোরক দিয়ে আমরা যেটাকে আমরা পটকা ফুটানো বলতেছি, অনেক সময় দেখা যায় যে এখান থেকেও কিন্তু অনেকে আহত হয় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা কাজেই যেখান থেকে কোনো কার্যত কোনো উপকার নেই, উল্টে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং বিশেষ করে অর্থের অপচয় ঘটে। তো সুতরাং এই জাতীয় প্রক্রিয়ার মধ্যে না যাওয়াটাই ভালো। তো তোমার এখানে আর কোনো প্রশ্ন আপাতত আছে? না স্যার, আপাতত আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আমাদের এই বিক্রিয়ার সংক্রান্ত পড়ার কার্যক্রমের অংশটি এখানে সমাপ্ত করছি ইনশাআল্লাহ।